জোর আহ্বান জানাচ্ছি, এই পরিস্থিতি অবসান ঘটিয়ে অপহরণকৃত কর্মীদের উদ্ধার করুন। দেশ ও দেশের গুরুত্বপূর্ণ টেলিকম খাতে নিয়োজিত শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলাদেশ প্রাইভেট টেলিকমিশন কর্মচারী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান রাকিব। ধন্যবাদ জনাব মাকসুদুর রহমান রাকিব। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই চারজন কর্মীর পরিবারের সদস্যরা কি অবস্থায় চলছে, কি উদ্বেগের মধ্যে দিন অতিবাহিত করছে। এই পরিস্থিতিতে তাদের কাছ থেকে আলোচনা করাটাও কষ্টকর। তারপরও আমরা অনুরোধ করবো পর্যায়ে কর্মী সুমন ইসলামের বোন সুমাইয়া আক্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যদি বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কি অবস্থায় আছে বা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সংশ্লিষ্ট কোম্পানিগুলির কাছ থেকে কি ধরনের আপনারা আশ্বাস পেয়েছেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য, এই ব্যাপারে যদি একটু অবহিত করেন। আমি সুমন ইসলামের বড় বোন। তো আমাদের ভাই যখন হারানো গেছে, আমার আব্বার মোবাইলে রাত 1টা বাজে ফোন দিয়ে জানাইছে যে নিখোঁজ। পরে অনেক তারপর আমাদেরকে আশ্বাস দেয় যে এই মুহূর্তে ঈদের বন্ধ, 3 দিন করে আপনাদের একটা ভালো আপডেট দিতেছি। পরে 3 দিন করে 1 সপ্তাহ পরে আমাদের 16 তারিখে 16 তারিখে কিছু একটা ভালো জানাবে। আমার মায়ের তো অসুস্থ, আমরা সবাই অসুস্থ, একটা ভাই আমাদের একমাত্র ভাই। তারপরে 16 তারিখে আমাদেরকে ভালো কিছু আপডেট দেয়। আবার বলতেছে যে 30 তারিখের কথা, আবার 30 তারিখে ডেট নিচ্ছে। 30 তারিখও বলে 29 তারিখে আমাদের মোবাইল ফোন দিচ্ছে। ফোন দিয়ে আমাদেরকে বলতেছে যে আমাদের কাছে কোনো সন্ধান নাই, যদি আপনারা সন্ধান জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাই। এটা অফিস থেকে, চট্টগ্রাম থেকে ইয়ানুর ভাই সোহাগ ভাই ওনারা বলছে। তারপরে বলতেছে যদি এরকমও তো ওনারা বলতে পারে যে আত্মগোপন করছে। কেন আত্মগোপন করবে? আপনাদের কাছ থেকে আমার ভাই লোন নিছে? বলে না। আপনাদের অফিসে টাকা চুরি করছে? বলে না। তাহলে কেন আত্মগোপন করবে? তো আমাদের ফ্যামিলি কেয়ার করে, আমাদেরকে অনেক ভালোবাসে, ও আত্মগোপন করবে না। ওদেরকে উঠে নিতে দেখছে। যখন পুলিশ ইনকোয়ারি করতে গেছে তখন সাক্ষী দিচ্ছে যে ওদেরকে নিয়ে গেছে উঠাইয়া। তখন আমরা তারপর ওনাদের কাছে ফোন রিসিভ করে না। তারপর ঢাকার নাম্বার নিলাম, ওনারা রিসিভ করে না। যাও রিসিভ করে, উনি দেয় আরেকজনের নাম্বার, আরেকজনের দেয় আরেকজনের নাম্বার, মানে এমনটি করে না। কোনো মানে কেউ জানে না, উনি বলে উনি জানে, উনি বলে এরকম। তো আমাদের আর্থিক অবস্থা অনেকই খারাপ। বাবা মার অসুস্থ ছিল অনেকদিন, এখন দেখো ওনার অবস্থা অনেকই খারাপ। তারপরে আমরা অফিসে আসলাম, আসার পরে আমাদেরকে বললো যে 1 সপ্তাহের মাধ্যমে কিছু একটা ভালো আপডেট দেবো। 1 সপ্তাহ পরে ফোন রিসিভ করে না, ফোন দিতে রিসিভ করে না। পরে একজন বলে দেখেন আমার আম্মুকে নিয়ে হসপিটালে ওনার নাম ইন্দ্রা। যখনই ওনাদের কাছে সাহায্য যায় ওনারা এগিয়ে আসে না। ওনারা বলে আমরা জানি না, এসে বিভিন্ন ধরনের কথা বলে এগিয়ে দেয়। ওনাদের এখানে কাজ করছে, ওনারা কোনো গায়ে না। ওনারা বলে সাবসের কথা, ইডটকর কথা বলে, নদীর কথা। কিন্তু আমার ভাই নিয়োগ হয়েছে সাবসের থেকে। তা আমাদের একটাই দাবি, আমার ভাইকে জীবিত অবস্থা আমাদের কাছে ফিরিয়ে দিবে। আমাদের এটাই দাবি, আমাদের কোনো দাবি নেই। তারপরে এরকম কথা বলে, ফোন দিলে চিনে না, সুমন ইসলামকে, এইসব ধরনের কথা বলছে। পরে যখন আমরা অফিসে আসছি তখন বলছে হ্যাঁ চিনি, কিন্তু এর আগে বলছে চিনি না। তো আপনাদের কাছে সবার কাছে আমাদের একটাই দাবি, আমার ভাইকে যেভাবেও ফিরিয়ে দেবো আমাদের ঘরে। সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই। তো সে পর্যায়ে আরেকজন কর্মী ইসমাইল হোসেন, তার ভাই হাসান হাফিজউদ্দিন ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করব ওনাদের পরিস্থিতিটা জানার জন্য।
জনাব হাফিজুদ্দিন ভূঁইয়া। এই সাংবাদিক সম্মেলনে আমাদের সভাপতি উপস্থিত, প্রিয় সঞ্চালক উপস্থিত, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার আমার প্রীতিভাজন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ইসমাইল সহ অপহৃত পরিবারের সকল সদস্যবৃন্দের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন, তার গত এপ্রিলের 19 তারিখ সে খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার মানিকছড়ি ময়ূরহিল এলাকা থেকে ইউপিডিএফ সদস্য কর্তৃক অপহৃত হয়। ইসমাইল আমার ছোট চাচার ছেলে, আমার চাচাতো ভাই। তো তার এই অপহরণের পর অফিস কর্তৃপক্ষ মানিকছড়ি উপজেলা মানিকছড়ি থানায় একটি জিডি করেন। তার পরবর্তীতে আমরা রবি নেটওয়ার্ক টাওয়ার কর্তৃপক্ষের সাথে আমরা ইসমাইলের বাবা মা ভাই বোন সহ আমরা যোগাযোগ করি, কিন্তু তারা আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু তারা কথা এবং বাস্তবতার মধ্যে আমরা কোনো মিল পাই নাই। তার পরবর্তীতে আমি পুলিশ সদর দপ্তর, পুলিশ প্রধান আইজি মহোদয় বরাবরে একটা আবেদন আমি 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 নিজে হাতে দিয়ে যাই। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমি একটা আবেদন নিজ হাতে দিয়ে যাই। তার পরবর্তীতে কিছু সুধীজন এবং গুণীজনের পরামর্শ অনুযায়ী প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মহোদয়, ওনার দপ্তরে আমি আমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একটা মিটিং করি। উনি আমাদেরকে একটা আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আসার কোনো ফলপ্রসূ আলোচনা আমরা পাই নাই। তার পরবর্তীতে আমাদের পরিবারের সদস্যগণ প্রায় এই অফিসের সাথে যোগাযোগ করে, কিন্তু কোন অফিস কর্তৃপক্ষ কল রিসিভ করেন নাই। তার পরবর্তীতে গত 13 তারিখে আমি সহ ওই সাব কমিউনিকেশনের অফিসে কর্তৃপক্ষের কাছে উপস্থিত ছিলাম। উপস্থিত হওয়ার পর ওনারা পরিস্থিতি এমন একটা অবস্থায় নিয়ে গেলেন, গুলশান থানার প্রশাসন সহ ওনারা নিয়ে আসলেন ইসমাইলের পরিবারের সদস্যদেরকে হুমকি দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা এই প্রতিষ্ঠানের এমডি জনাব সালাম সাহেব এবং অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গুলশান থানার একজন সাব ইন্সপেক্টর জনাব জাহিদ সাহেবের নেতৃত্বে তখন আমরা কিছু আলোচনা হয়। ওই আলোচনাটাও ফলপ্রসূ হয় নাই। উনি বলছিল 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা একটা খবর পাবেন, কিন্তু দুঃখিত কোনো সঠিক সুরাহা পাই নাই। এখন আমি আপনাদের মাধ্যমে আমি সবিনয় অনুরোধ জানাতে চাই, গণমাধ্যম আছে বিদায়ী বাংলাদেশ আছে, গণমাধ্যম আছে বিদায়ী মানুষের জন্য জীবনের জন্য প্রভাবিত হচ্ছে। আমি গণমাধ্যম
কর্মীদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত রেসপেক্ট করি। আমি আপনাদের মাধ্যমে আমি আমার এই স্নেহের ছোট ভাইটিকে জীবিত অবস্থায় এবং ইসমাইল সহ সকল অপহরণ যারা হয়েছেন সকলের জীবিত অবস্থায় উদ্ধার চাই। কারণ আমি সমাজে চলে আমি আমাকে সান্ত্বনা দিতে পারছি না। আমি আমার কাকাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, আমার কাকিমাকে আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, আমি আমার ছোট বোনগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি রাখছি। আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠান থেকে আপনারা একটা দায়িত্ব নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এই পরিবারগুলির প্রতি। সেই সাথে সাথে আমরা বিষয়গুলি গণমাধ্যমে যাতে ফোকাস আসে এ কারণে আমাদের সংবাদ সম্মেলন সহ পরবর্তীতে কি করণীয় পরামর্শ করা। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রম আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট শাহ আলম। আমরা ওনার মাধ্যমে জানার চেষ্টা করব এ ধরনের কর্মক্ষেত্রে একজন কর্মীর অবস্থা এরূপ হলে সেখানে কোম্পানিগুলির কি দায়বদ্ধতা রয়েছে, কর্মীদের পরিবার এবং আমরা যারা সহকর্মী রয়েছি আমাদের এই অবস্থান থেকে কি ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারি এ ব্যাপারে আইনগত পরামর্শ জন্য আমরা বলবো অ্যাডভোকেট শাহ আলমকে তার আলোচনা উপস্থাপন। কর্মরত 4 জন শ্রমিক অপহরণের জন্য আয়োজিত তাদের উদ্ধারের লক্ষ্যে আয়োজিত এই সংবাদ সম্মেলনের সভাপতি আজকে উপস্থিত আছেন আমার সাংবাদিক ভাই ও বোনেরা। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে এই যে 4 জন কর্মী অপহরণ হলো, প্রথমেই উচিত ছিল এবং আইনে যে আছে যে কোনো ঠিকাদার কোম্পানি যখন নিয়োগ করবে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে তাদের নিরাপত্তা। কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের সেই নিরাপত্তার বিষয় তারা কোনো ধরনের ভূক্ষেপ তাদের নেই এবং তারা অপহরণের পরও তারা আমার মনে হচ্ছে যে কথা শুনলাম তাদের সে ধরনের উদ্যোগ তারা যাতে উদ্ধার হতে পারে সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়। এখন আমি নিয়মিতভাবে প্র্যাকটিস করি লেবার ল নিয়ে। সেক্ষেত্রে এখানে লেবার লয়ে যে কাভারেজটা আছে যতটুকু আছে সেক্ষেত্রে এদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের মামলা হতে পারে। তো আমি এই পরিবারকে আশ্বস্ত করবো আমার কাছে সহযোগিতা চাইলে আমি আমার সর্বাত্মক যেটা করা আমি সেটা তাদের জন্য করব। তো আজকের এতটুকুই বলবো যে আইনের দিক থেকে যতটুকু সহযোগিতা দরকার আমার পক্ষ থেকে সাহায্যভাবে সেটা তাদেরকে করা হবে। এগুলো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট শাহ আলম। আমরা উনি একজন শ্রম আইন বিশেষজ্ঞ হিসাবে ওনার মতামত প্রদান করেছেন। আমরা এটা বুঝতে পেরেছি যে কর্মীরা যেথায় নিয়োজিত হয় তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কোম্পানিগুলির। সেক্ষেত্রে
সুস্পষ্টভাবে এই কোম্পানিগুলি ব্যর্থ হয়েছে এরকম একটা পরিস্থিতিতে সাপোর্ট দেওয়ার জন্য তাদের পরিবারকে। এবং অ্যাডভোকেট সাহেব যেটা বললেন, এক্ষেত্রে দেওয়ানি এবং ফৌজদারি বিচারের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। আমরা পরবর্তীতে সেটা বিবেচনা করবো ইনশাল্লাহ। কারণ রাষ্ট্রের দায়ভারের সাথে সাথে অবশ্যই সংশ্লিষ্ট কর্মীগুলির দায়বদ্ধতা রয়েছে তাদের কর্মীকে নিরাপত্তা নিশ্চিত করা। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ মতামত আলোচনা প্রদান করবেন আজকে এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি, বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব বাবুল আক্তার। আজকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, ইতিমধ্যে এই সভায় সবার সভাপতি সে আজকের সংবাদ সম্মেলনের একটা লিখিত বক্তব্য পাঠ করেছেন এবং আপনারা জানতে পারছেন। আজকের এই 4 জন কর্মী অপহরণ হয়েছে আজকে এপ্রিল মাস, সেই এপ্রিল 19 এপ্রিল, সেই এপ্রিল থেকে আজকে প্রায় 3 মাসের বেশি অতিবাহিত হয়েছে। তাদের উদ্ধারে রাষ্ট্রের সরকার এবং এই যে কোম্পানি, তাদের কারো কোনো আগ্রহ নেই। তাদের উদ্ধারে যেহেতু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের উচ্চ মহলের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কাছে লিখিত দিয়েছে, কিন্তু তারপরও তাদের উত্তরে আমরা তেমন কোনো অগ্রগতি আমরা দেখছি না। দিন যত অতিবাহিত হয় এই বিষয়টাকে ততই তারা একটু কম গুরুত্ব তারা দিচ্ছে। আমরা আশা করি সরকার এবং মালিক পক্ষ এটার একটি উদ্ধারের জন্য কার্যকর তারা পদক্ষেপ নেবে। যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা শ্রমিক সংগঠন হিসাবে এখানে এই যে মোবাইল কোম্পানির যে প্রাইভেট টেলিকমিউনিকেশন কর্মচারী ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন যদি কোনো কর্মসূচি দেয়, সেই কর্মসূচি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, সেই কর্মসূচি হতে পারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার দপ্তর ঘেরাও, হতে পারে রবি আদিয়াটার অফিস ঘেরাও। এগুলো যদি তারা দিতে চায় সেই কর্মসূচির সাথে আমরা আমাদের ফেডারেশন এবং আমরা সবাই উপস্থিত থাকি। এবং তার পরিবার যদি চায় এবং যদি এই আজকে যারা এই সংবাদ সম্মেলন আয়োজন করছে তারা যদি চায়, তাহলে আমরা বাংলাদেশের ধর্ম সেক্টরে আরো অন্যান্য সহযোগী যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের নিয়ে আমরা বৃহৎ কর্মসূচি দেব। তাদেরকে উদ্ধার করতে সরকারকে আমাদের বাধ্য করতে হবে এবং জবাবদিহিতে তাদেরকে নিয়ে আসা উচিত। এত বিলম্ব কেন হলো? এইটা কি রাষ্ট্রের একটু অবহেলা নয়? এটা মারাত্মক ভাবে একটু অবহেলা হয়েছে। আজকে যে দেখেন, যদি কোনো ধনীর ছেলে মেয়ে হতো তাহলে তারা কি করতো? তারা ইতিমধ্যে এটা বাংলাদেশ সহ তারা এটা চষে ধরাইত। কিন্তু আজকে কতদিন অতিবাহিত হয়ে গেল, তারপর তারা তাদের উদ্ধার করে। আমি অনুরোধ করব আজকের এই তাদের পরিবার যে তারা যাতে কোম্পানির কাছে যতদিন বসা আছে, যতদিন যে তারিখ থেকে নিখোঁজ, এবং প্রত্যেকটা মাসের মজুরি, সেই মজুরিগুলো তারা যাতে দাবি করে। এবং আমরা এখানে একজন আইনজীবী আছেন, আমি তাকে অনুরোধ করব যে এদের পক্ষে যাতে ফ্রি আইনি সহায়তা প্রাপ্ত দরকার। এবং এদের আমি যতটুকু জানি এখানে ঢাকার ঠিকানা দিয়ে ঢাকাতেই লেবার কোর্টে মামলা করা যাবে।
এবং তাদের উত্তরের জন্য হয়তো এই যে কর্মীদের নিরাপত্তায় গাফিলতি আছে, সেই নিরাপত্তার বিষয়টি নিয়েও ঢাকার লেবার কোর্টে মামলা করা যেতে পারে। আজকে শ্রমিকদের অবস্থা যদি আমরা টেলিকমিউনিকেশন সেক্টরে আমরা দেখি, গ্রামীণ ফোন, রবি আলিয়াটা, বাংলালিংক সহ তারা যেভাবে মুনাফার জন্য যেভাবে তারা খুবই সচেষ্ট থাকে, সে কর্মীদেরকে সম্মান করা, কর্মীদের সুযোগ সুবিধা দেওয়া, সেই দিক থেকে তাদের ভিতরে আমরা অনেক উদাসীন আমরা দেখেছি। গ্রামীণ ফোনের বিরুদ্ধে এখনো প্রায় 2000-এর বেশি শ্রম আদালতে মামলা চলমান আছে। রবি আলিয়াট এবং বাংলালিংকের শ্রমিক কর্মচারীরা তেমন কোনো ভয় তুলছে না, তাদেরও অনেক মানসিক নির্যাতন সহ তাদেরকেও অসম্মানের মতো ঘটনা অনেক ঘটে থাকে। এরপরেও এই মোবাইল কোম্পানিগুলো কি করছে, তাদের স্থায়ী শ্রমিকদেরকে বাদ দিয়ে নিজেরা সাবকন্ট্রাক্ট মানে ঠিকাদারি সংস্থা খুলে তারা লোক নিয়োগ করছে। তারা লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ করে তাদের হাতে কাজ করায়, টেম্পোরারি হিসেবে তাদের কোনো পাওনা দিয়ে তারা যাতে তাদের গ্র্যাচুইটি, ভবিষ্যৎকালীন তহবিল, লাভ অংশের টাকা, অন্যান্য সুযোগ সুবিধা, ছুটি ছাড়া তাদের দিতে না হয়, এই জন্য তারা ঠিকাদারি সংস্থার মাধ্যমে স্থায়ী পদে তারা লোক নিয়োগ করে। এই যাদেরকে ঠিকাদারি সংস্থা নিয়োগ করছে, এই ঠিকাদারি সংস্থাগুলোরও দেখা যায় যে কোম্পানিগুলোর মালিকও তারা শেয়ার হোল্ডারও কোনো ক্ষেত্রে তারা আছে। অথচ এই কর্মীগুলোর যে নিরাপত্তা দিতে হবে, সমস্ত জায়গায় আমরা জানি আইনও বলছে, জাতীয় এবং আন্তর্জাতিক আইন বলছে নিরাপত্তাই প্রথম, সেফটি ফার্স্ট। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, পার্বত্য চট্টগ্রামে এর পূর্ব অপহরণ হয়েছিল, ব্যবসায়িক লেনদেন নিয়ে হয়েছিল, টাওয়ার কে নিয়ন্ত্রণ নিবে, কারা কি করবে, এই দায়িত্ব দেখার জন্য তো শ্রমিকেরা দায়ী না, এই দায়িত্ব দেখার জন্য কোম্পানি তারা বুঝবে। তারা যদি কর্মীদের নিরাপত্তা দিতেই না পারে, তাহলে তারা কেনই বা তারা এইভাবে মানে এখানে ঝুঁকির ভিতরে কর্মীদেরকে নিয়ে যাবে। বাংলাদেশে যে ধর্ম আইন আছে এবং আইনের যে কনভেনশন আছে, এই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগের জন্য ঝুঁকি বাতার একটা বিধান আছে। এবং এই ক্ষেত্রে যদি এরা যদি কখনো ফিরে না আসে, তাহলে সেখানে বিশাল একটা ক্ষতিপূরণের ব্যাপার আছে। আমরা এখনো আমরা আশা করি ইনশাআল্লাহ তারা ফিরে আসবে, জীবিতভাবে ফিরে আসবে। এবং এটা কত দ্রুতভাবে তারা সরকার করবে, এটা তারা যাতে নিশ্চিত করে। না হলে যদি এই প্রাইভেট টেলিকমিউনিকেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আমি তাদেরকে অনুরোধ করবো আগামী 15 দিন আপনারা অপেক্ষা করবেন। তারপর ঢাকাতে প্রথমে রবি আলিয়াটার অফিস আপনারা ঘেরাও করেন, তাদের কাছে জবাব দিতে চান যে আমাদের কর্মী কোথায়, স্যার এবং ইডকর যে অফিস কোথায়, সেটা আপনারা ঘেরাও করেন। আমরা শ্রমিক সংগঠনগুলো আপনাদের সাথে থাকবো। আপনারা আসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘেরাও করেন, 500-1000 ওয়ার্কার লাগে, সেটা আমরা নিয়ে আসবো। এবং মানে আমি জাতীয় ত্রিপক্ষীয় কমিটির সদস্য, ডিসিসির মেম্বার, হয়তো 31 তারিখে আমাদের মন্ত্রণালয়, আমাদের মিটিং হবে শ্রম মন্ত্রণালয়, সেখানে হয়তো এই কোম্পানিগুলোর পক্ষের প্রতিনিধি থাকবে। আমি এই বিষয়টাও মন্ত্রণালয়ে আমরা তুলে ধরবো এবং সচিব মহোদয়ের কাছে আমি জানতে চাবো যে এদের উত্তর কবে করবে এবং কেন করা হলো না, এটা আমরা জানতে চাবো। এটা নিয়ে যদি আপনার মানে আমরা যদি চুপ হয়ে যাই, পরিবার যদি চুপ হয়ে যায়, তাহলে কোম্পানি এদেরকে উত্তরের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেবে না। অতএব আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের চাপ সৃষ্টি করতে হবে এবং আমরা আশা করি আমরা সর্বোচ্চ দিয়ে সেই চাপ আমরা সৃষ্টি করব। এরপরে যদি আমাদের সংবাদ সম্মেলন করতে হয়, বাংলাদেশে যে জাতীয় যে ফেডারেশন গুলো আছে, সকল ফেডারেশন গুলোর প্রতিনিধি আমরা এখানে উপস্থিত হব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে যেটা আমি জানি যে যারা নিখোঁজ বা অপহরণ হয়েছে তাদের আরো অভিভাবক আছে, তারা মনে হয় যে কেউ কথা বলতে চায়। আরো যদি কেউ একটু কথা বলতে চায়, কথা বলতে পারে না, আপনি বলবেন, তাহলে আপনি এখানে আসেন। আচ্ছা, এখানে আপনি বলে দিন, তারপর বলবেন। আপনি কি ইসমাইলের আপু?
আচ্ছা একটু মাইকের কাছে মাইক আমার ছেলেটাকে কিন্তু 3 বছর আগে উঠে কাজ করতে পারে না, দুইজনে আমার ছোট ছেলেটাকে দিয়েছি। এবারে তাকে করতেছি, তাদের মানে ভাড়া মারে, আর মাঝে মাঝে 3 মাসের ভিতরে বলতে পারবে না, ওটা 20 চল্লিশ করেছি। আমি টাকা পয়সা দিয়ে আমার ছেলের সাথে দিতে তাহলে চলছি। আমি অবস্থার পরিবারটা শুরু, ছেলের কি অবস্থা আছে, আজকে আমরা কিভাবে পরিবারটা চলি। তারপরে তো চলে গেছে, আরো 2 মাসের গাড়ি করে তা আমার মেয়ে আছে, এক কয়েকজন মানুষ দোকান তো তারা একটা লোক নিয়ে আসে, আমাদের এই হুমকি দিচ্ছে, কেন আসতেন, কেন এইভাবে আসবেন, আসতে পারবেন না। আমি কর্ম করতে, কাজ করতে, কাজের টাকা নিয়ে ফেলে গেছেন আমাদের কাছে কেন আসবেন? তো আমরা দুজনে কিরকম কথা ভাষা বলছি, তো আবার কে চুপ হয়ে গেছে। আমরা আমার একটাই অনুরোধ, আমার ছেলে ছোট, আমার ছেলে বেশি একটা বয়স, আর ওরা আমাদের কাজ করবো করতে পারবে না, আমার ছোট ছেলেরা আমি চাকরি দিয়েছি, নইলে এত ছোট ছেলের বাচ্চা চাকরি দেন। আমি সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলে যেন জীবিত পাবে, আমার ছেলে যেন 3 দিনের ভিতরে আছে, 3-4 দিন আগে করছে, তারা কিন্তু 3 দিনের সময় দিচ্ছে। আমার বাকিরা বলছে বলে 8 দিনের, 8 দিনের পরে আমি গেছিলাম 5 দিন। তারা খালি এখন বলেন না, আমার মেয়ে বাবা বন্ধ করতে বলতে পারে না, তো আমার মেয়ে কিছু কথা বলবো না, মেয়ে কথা বলে পরে কি হয়, মেয়েরা